2025 সালের মার্চ মাসে গোটা দেশ এক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল। সংবাদমাধ্যমে শিরোনাম ছিল এক নারীর হাতে তার স্বামীর নির্মম পরিণতি। দেখতে শান্ত স্বভাবের, নিরীহ চেহারার এক নারী, মুস্কান রস্তগি। মুখে ছিল সহজ সরল এক ভঙ্গি, চোখে ছিল অনন্ত নির্লিপ্ততা। কিন্তু তার এই শান্ত মুখোশের আড়ালে লুকিয়েছিল এমন এক ভয়ঙ্কর গোপন রহস্য, একটা এমন পরিকল্পনা যা ঠান্ডা মাথায় আঁকা হয়েছিল আর বাস্তবায়ন হয়েছিল এমনভাবে যা শুনলে গায়ে কাঁটা দেয়। সে একজন মা ছিল, একজন স্ত্রী ছিল, কিন্তু সেই একই নারী এক রাতে পরিণত হয়েছিল এক ঘৃণ্য ষড়যন্ত্রকারীতে, যার হাতে কেবল বিষ নয়, ছিল ধারালো ছুরি আর সিমেন্টে ভরা নীল ড্রামের বিভীষিকা। কিন্তু এই কাজে সে একা ছিল না। পাশে ছিল সাহিল নামের আরেকজন, যার সঙ্গে এক ধরনের গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। তারা মিলে এমন এক কাজ করেছিল যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। আর এই খেলার মধ্যে যিনি আটকে পড়েছিলেন, তিনি ছিলেন সৌরভ, যার শরীর ছিন্নভিন্ন করে রাখা হয়েছিল একটি ড্রামের ভেতরে, যেন তিনি কোনোদিন পৃথিবীতে ছিলেনই না। এটা কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটা ছিল বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং এক মেয়ের দুঃস্বপ্নে রূপ নেওয়া জীবনের গল্প, যেটা আজও আদালতের অন্ধকার করিডোরে প্রতিধ্বনিত হয়। বলা হয়, প্রেম মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু কখনো কখনো এই অন্ধতা এমন জায়গায় গিয়ে থেকে যেখানে ন্যায় অন্যায়, সঠিক ভুল সব গুলিয়ে যায়। আজকের এই কাহিনী ঠিক তেমনই এক প্রেম, প্রতারণা আর বিশ্বাসভঙ্গের। সাহিল, মুস্কান আর সৌরভের গল্প। তবে এটা কোনো সাধারণ প্রেম বা প্রতারণার গল্প নয়। এটা এমন এক ঘটনা যা শুনলে রক্ত হিম হয়ে যায়। তো চলুন শুরু করি আজকের সেই চমকে দেওয়া কাহিনী। গল্পটা শুরু হয় মিরাট শহরের ব্রহ্মপুরী এলাকা থেকে। এখানেই বড় হয়েছে মুস্কান। তার বাবা একটি গহনার দোকান চালান। মুস্কানের পড়াশোনা খুব বেশি দূর গড়ায়নি, মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত গিয়েই থেমে যেতে হয় তাকে। এবং সেই একই এলাকায় থাকতেন সৌরভ রাজপুত, এক ভদ্র, সাদাসিধে ছেলে, যিনি মেরিন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। মুস্কান আর সৌরভের ছোটবেলায় বন্ধুত্ব হয়, এবং একসময় সেই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। একে অপরকে ছাড়া জীবন কল্পনা করতে না পেরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। সৌরভের পরিবার মেয়ের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক পার্থক্য দেখে এই বিয়েতে মত দেয় না। তবুও ভালোবাসায় বিশ্বাস রেখে সৌরভ পরিবারকে অমান্য করে 2016 সালে মুস্কানকে কোর্ট ম্যারেজ করে। কিন্তু এর কারণে পরিবারের সঙ্গে তার সম্পর্ক চিরতরে ভেঙে যায়। বাধ্য হয়ে তারা মিরাটেই এক ভাড়া বাসায় থাকতে শুরু করে। বিয়ের আগে ওদের ভালোবাসা ছিল খুব গভীর। কিন্তু বিয়ের পর সেই ভালোবাসার রং বদলাতে থাকে। যেখানে একসময় প্রেমে ভরা ছিল তাদের জীবন, সেখানে ধীরে ধীরে চলে আসে ঝগড়া, মান অভিমান আর সন্দেহের দেয়াল। একসঙ্গে থাকাটা আর সহজ হচ্ছিল না। তবুও কোনোভাবে সম্পর্কটা টিকে ছিল। এরপর এক সময় সৌরভ আবার ফিরে যায় লন্ডনে, প্রথমে নৌবাহিনীর চাকরিতে, পরে সেখানেই এক বেকারিতে কাজ নেয় জীবনের গতি ঠিক রাখার জন্য। এরই মধ্যে 2019 সালে তাদের ঘরে আসে এক ছোট্ট পরীর মতো মেয়ে, যার হাসিতে একটুখানি আলো ফিরে আসে সংসারে। সংসারে যেন আবার আশার আলো দেখা যায়। এমনকি পরিবারও ধীরে ধীরে মুস্কানকে মেনে নিতে শুরু করে। তখন সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। এই দম্পতিকে দেখে মনে হতো যেন একটা হ্যাপি ফ্যামিলি। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন মুস্কানের জীবনে ফিরে আসে তার পুরনো এক স্কুলের বন্ধু সাহিল শুক্লা। দুজনেই একসময় একই স্কুলে পড়ত, তবে যোগাযোগ হারিয়ে গিয়েছিল। 2019 সালের শেষ দিকে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দেখা হয় তাদের। এরপর বন্ধুত্বের ছলে শুরু হয় ব্যক্তিগত আলাপ। দিন যত যায়, কথার গভীরতা তেমন বাড়তে থাকে। পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে নিতে সম্পর্ক গড়ায় এমন এক জায়গায় যেখান থেকে ফেরার পথ আর থাকে না। সাহিল ছিল এক বেকার ছেলে, সারাদিন ঘোরাফেরা আর নেশায় ডুবে থাকত। মুস্কানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর মজা করতে করতেই তাকেও নেশার জগতে জড়িয়ে ফেলে সে। ধীরে ধীরে মুস্কান সেই অন্ধকারে জড়িয়ে পড়ে। একদিকে স্বামী সৌরভ, যিনি লন্ডনে থেকেও স্ত্রীর ও সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করছিলেন, আর অন্যদিকে মুস্কান, যে এক পুরনো বন্ধুর প্রতি এক নতুন আবেগ জন্ম নিতে শুরু করেছিল, যার টানেই মুস্কান ধীরে ধীরে নিজেকে তার হাতে তুলে দিতে শুরু করে। সময় যত যায়, মুস্কান সাহিলের প্রেমে এতটাই ডুবে যায় যে স্বামীকে ছেড়ে সাহিলকে বিয়ে করার কথা ভাবতে শুরু করে। কিন্তু সমস্যা ছিল,
সাহিলের হাতে কাজ ছিল না, উপার্জনও ছিল না, তাই সে সৌরভের পাঠানো টাকা হাতিয়ে নিতে শুরু করে। মুস্কান প্রেমের অন্ধতায় পড়ে সেই টাকা সাহিলকে দিতে থাকে। সাহিল সেই টাকা বাজি, সত্তা আর নেশায় উড়িয়ে দিতে থাকে। তবুও সৌরভ কিছু বুঝতে পারছিল না, কিন্তু ভালোবাসা যখন একতরফা হয়ে যায় তখন কিছু না কিছু পরিবর্তন আসবেই। মুস্কান ধীরে ধীরে সৌরভের থেকে দূরে সরে যেতে শুরু করে। আগের মতো আর মিশে থাকত না, কথাবার্তাও অতটা করত না। সৌরভ এই পরিবর্তনগুলো বুঝতে পারলেও শুরুতে কিছু বলেনি। হয়তো সাময়িক মন খারাপ বা চাপের কারণে এমন হচ্ছে। কিন্তু যতদিন যেতে থাকে ততই এই দূরত্ব বড় হতে থাকে। সৌরভের মনেও জন্ম নিতে থাকে এক ধরনের সন্দেহ। অবশেষে একদিন না বুঝেই সে স্ত্রীর মোবাইল চেক করে ফেলে। আর তখনই যেন তার চোখের সামনে ভেঙে পড়ে পুরো দুনিয়া। যাকে সে সারা জীবনের ভরসা ভেবেছিল, যার জন্য নিজের পরিবারকেও ছেড়ে দিয়েছিল, সেই মানুষটাই তাকে প্রতারণা করছে। সে দেখতে পায় মুস্কান অন্য এক পুরুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। সৌরভের মনে শুধু প্রশ্ন জাগে, আমি কি এতটাই অচেনা হয়ে গিয়েছিলাম যে আমার নিজের মানুষটাই আমাকে চিনতে পারল না? সৌরভের জন্য এটা ছিল জীবনের সবচেয়ে বড় ধাক্কা। যাকে ভালোবেসে সে নিজের পুরো পরিবারকে ছেড়ে এসেছিল, সেই মানুষটাই আজ তাকে অবহেলা করছে আর অন্য একজনের জন্য নিজের স্বামীকে দূরে ঠেলে দিচ্ছে। এই সত্যি সৌরভের ভিতরে ঝড় তোলে। মুস্কানের প্রতারণা তাকে মানসিকভাবে এতটাই ভেঙে দেয় যে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এ সম্পর্ক আর রাখা যাবে না, এবার ডিভোর্স দেওয়াই উচিত। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সে অনেক ভেবেচিন্তে নিজেকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু একটাই মুখ, একটাই ভাবনা বারবার তার মন কাটে, তার মেয়ে। ছোট্ট সেই প্রাণটা মা বাবার বিচ্ছেদের পর কিভাবে বড় হবে। এই দ্বন্দ্বের মধ্যে সৌরভ একদিন মুস্কানের সঙ্গে বসে এই ব্যাপারে খোলাখুলি কথা বলে। সেই কথোপকথনে মুস্কান হঠাৎ নিজেকে বদলানোর অঙ্গীকার করে। সে বলে তার ভুল হয়েছে, সে নিজের সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আর হবে না। সে চায় মেয়ে যেন মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। সে অনুরোধ করে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সৌরভ মন গলিয়ে ফেলে এবং শেষমেশ সে ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে এসে মুস্কানকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সবকিছু যেন আবার স্বাভাবিক হতে শুরু করে। কিছুদিন পর সৌরভ আবার লন্ডন ফিরে যায়। মুস্কানও বাইরের সম্পর্ক থেকে দূরে সরে যায়, কমপক্ষে কিছুদিনের জন্য। কিন্তু নেশার যে অভ্যাস সাহিল তাকে দিয়েছিল, সেটা এত সহজে কাটানো সম্ভব হয় না। কিছুদিন কেটে যাওয়ার পর আবার পুরনো সেই অভ্যাস, পুরনো সেই সম্পর্কের দিকে মুস্কান ঝুঁকে পড়ে। স্বামী লন্ডনে থাকার কারণে সে আবার সাহিলের সঙ্গে যোগাযোগ শুরু করে দেয়। তবে এবার সে বেশি সাবধানী হয়, যাতে সৌরভ কিছু বুঝতে না পারে। এদিকে সৌরভের পাসপোর্টের মেয়াদ শেষ হতে চলেছে। সেই সঙ্গে সে চায় এবার মেয়ে আর স্ত্রীকেও লন্ডনে নিয়ে যেতে। এই বিষয়টা নিয়ে সে মুস্কানের সঙ্গে কথা বলে, কিন্তু মুস্কান স্পষ্ট জানিয়ে দেয় সে লন্ডনে যেতে চায় না। অনেক বোঝানোর পরেও সে রাজি হয় না। তাই ঠিক হয় মুস্কান মিরাতেই থাকবে আর সৌরভ তার মেয়েকে নিয়ে যাবে লন্ডনে। ঠিক এমন সময় 24 ফেব্রুয়ারি 2025 সৌরভ হঠাৎ ভারতে চলে আসে, মিরাটে। উদ্দেশ্য ছিল দুইটা, মেয়ের জন্মদিন উদযাপন আর মেয়ের পাসপোর্ট বানানো, সঙ্গে নিজের পাসপোর্ট রিনিউ করানো। তখন 28 ফেব্রুয়ারি তার মেয়ের জন্মদিন ছিল। সে সেই দিনটা আনন্দের সঙ্গে পালন করে, পরিবার, মেয়ে আর স্ত্রীর সঙ্গে সময় কাটায়। সবকিছু আবার আগের মতো লাগছিল। বাহ্যিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, এমনকি মুস্কানও তখন বেশ খুশি দেখাচ্ছিল। এদিকে আসে মার্চ মাস। সাধারণত হোলির সময় সৌরভ বিদেশেই থাকত, কিন্তু এবার সে দেশে ছিল। তাই পরিবার ঠিক করে হোলি এবার একসঙ্গে পালন করা হবে। সেই মতো 6 মার্চ 2025 তার বোন তাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে। জবাবে সৌরভও লিখে দেয়, এবার তুমি হোলিতে বাড়ি আসবে তো? কিছুক্ষণ এমন কথোপকথন চলতে থাকে। হঠাৎ করেই তার বোন মেসেজ না করে ফোনে কথা বলতে চায়, কিন্তু ফোনে একাধিকবার কল করলেও সৌরভ ফোন তোলে না। পরে সে মেসেজে জানায় সে এখন বাইরে আছে, তাই ফোনে কথা বলা সম্ভব নয়। সৌরভ জানায় সে নাকি এখন হিমাচল বেড়াতে এসেছে। এমনকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও হিমাচলের বিভিন্ন লোকেশন থেকে ছবি ও ভিডিও আপলোড হয়। কিন্তু তখন তার বোন একটা প্রশ্ন করে, যদি ঘুরতে যাও তাহলে নিজের মেয়েকে কেন সঙ্গে নাওনি? কেন তাকে দাদু দিদার কাছে রেখে গেছ? জবাবে সে লেখে, মেয়ের শরীর খারাপ ছিল, তাই তাকে নিয়ে আসা সম্ভব হয়নি।
এরপরও কয়েকদিন ধরে পরিবারের অন্য সদস্যরাও সৌরভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সে কারো ফোন তোলে না, শুধু হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে। বিশেষ করে হোলির দিন তার দাদা ববলু রাজপুত ফোন করলেও সে ফোন ধরেনি। আর হোয়াটসঅ্যাপে যেভাবে সে রিপ্লাই করছিল সেটি ছিল একেবারেই অস্বাভাবিক, সৌরভের স্বভাবের সঙ্গে ম্যাচ করছে না। এইসবের পর পরিবার ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে, সৌরভ কি ঠিক আছে, নাকি সবকিছু ঠিকঠাক নেই। কেন সে বারবার ফোন এড়িয়ে যাচ্ছে? এমন কি হয়েছে যার জন্য সে কেবল মেসেজে কথা বলছে? সৌরভের পরিবারের সঙ্গে টানা ফোনে যোগাযোগ না হওয়ায় সন্দেহ ধীরে ধীরে আরও বাড়তে থাকে। তারা মুস্কানকে ফোন করে জানতে চায় আসলে কি ঘটছে। মুস্কান জানায় তারা নাকি হিমাচল বেড়াতে এসেছে, আর সেখানে নেটওয়ার্ক এতটাই খারাপ যে ফোনে কথা বলা যাচ্ছে না। কথা বলার উপায় না থাকলেও সৌরভের ফোন চালু ছিল, আর হোয়াটসঅ্যাপে নিয়মিত মেসেজ আসছিল, এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি আর ভিডিও পোস্ট হচ্ছিল। তবু সরাসরি কথা বলতে না পারায় পরিবারের ভিতরে একটা অস্বস্তি থেকে যায়। তারা ভাবে সবকিছু কি ঠিকঠাক চলছে। বেশ কিছুদিন কাটার পর 18 মার্চ 2025 এই দিনটায় পরিবার সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা নয়, তারা সরাসরি সৌরভের ভাড়া বাড়িতে যাবে খোঁজ নিতে। বাসার সামনে গিয়ে তারা দেখতে পায় সৌরভ নেই, বাড়ি বন্ধ, বাইরে থেকে তালা মারা। ঠিক তখনই সৌরভের ছোট ভাই রাহুল বাড়ির আশপাশে খোঁজ নিতে শুরু করে। হঠাৎ সে দেখতে পায় মুস্কান এক অচেনা যুবকের সঙ্গে রাস্তায় হাঁটছে। এমন দৃশ্য দেখে সে ঘাবড়ে যায়। বিষয়টি সে পরিবারের অন্য সদস্যদের জানায়। এতদিন ধরে যেখানে ছেলের সঙ্গে কথা বলার উপায় নেই, সেখানে পুত্রবধূ কেন অন্য একজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? মুস্কানকে জিজ্ঞাসা করা হলে প্রশ্নের উত্তর মুস্কান দিতে পারে না বা দেয় না। এবার সন্দেহ আরও জোরালো হয়। তাই ওই দিনই তারা মিরাটের এক থানায় গিয়ে সৌরভের নিখোঁজ ডায়েরি করে। এরপর পুলিশের তদন্ত শুরু হয়। প্রথমেই পুলিশ সেই ভাড়া বাড়িতে যায় যেখানে সৌরভ ও মুস্কান একসঙ্গে থাকতেন, কিন্তু বাড়ির বাইরে তালা লাগানো ছিল। পুলিশ তা ভেঙে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকেই গোটা ঘর অগোছালো দেখতে পায়। এমনকি এক অদ্ভুত অস্বস্তিকর গন্ধে সবাই চমকে ওঠে। ঘরের বিছানায়, দেয়ালে, এমনকি বাথরুমেও অদ্ভুত দাগ দেখতে পাওয়া যায়, যা দেখে পুলিশ নিশ্চিত হয় কিছু অস্বাভাবিক ঘটনা এখানে ঘটেছে। ঘরের এক কোণায় পড়েছিল একটা বড় ট্রলি ব্যাগ, যার ভিতর থেকে হাড়ের মতো কিছু একটা বেরিয়েছিল। আরও খোঁজ করে তারা 2টি বড় ছুরি ও একটি কাটার উদ্ধার করে। এখানে থেমে না গিয়ে পুলিশ নজর দেয় বারান্দার একপাশে রাখা বড় একটা নীল ড্রামের দিকে। ড্রামটি এতটাই ভারী ছিল যে তা নাড়ানো যাচ্ছিল না। ড্রামের ঢাকনা খুলতেই গন্ধ আরও তীব্র হয়। দেখা যায় ভিতরটা পুরো সিমেন্টে ভর্তি। কিন্তু প্রশ্ন জাগে, শুধু সিমেন্ট থাকলে এমন গন্ধ কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ড্রামের ভিতরের সিমেন্ট ভেঙে দেখা হয়। আর যা বেরিয়ে আসে তা দেখে সবার গা শিউরে ওঠে। ভিতর থেকে বেরিয়ে আসে মানুষের শরীরের বিভিন্ন অংশ। কিন্তু কে সেই ব্যক্তি? কার শরীরের অংশ এগুলো? সেটা জানতে তৎক্ষণাৎ মুস্কানকে খোঁজা শুরু হয়। অবশেষে মুস্কান নিজের বাড়িতেই পাওয়া যায়। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রথম দিকে মুস্কান বারবার মিথ্যে বলে ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করে, কিন্তু পুলিশের ক্রমাগত জেরা আর কঠিন প্রশ্নের সামনে সে ভেঙে পড়ে। এবার আর লুকিয়ে রাখার কিছু ছিল না। মুস্কান যে সত্যি কথাগুলো বলে তা শুনে পুলিশ তো বটেই, পরিবারের লোকজনও স্তব্ধ হয়ে যায়। সে জানায় যখন সৌরভ তার ও সাহিলের সম্পর্কের ব্যাপারে জানতে পারে, তখন সৌরভ বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে চেয়েছিল, কিন্তু মেয়ের কথা ভেবে শেষমেশ সে সিদ্ধান্ত বদলে আবার মুস্কানকে সুযোগ দেয়। তারপর মুস্কান কিছুদিন স্বাভাবিকভাবে সংসার করলেও মন থেকে সাহিলকে ভুলতে পারে না। এরপর সৌরভ যখন আবার লন্ডন চলে যায়, তখনই মুস্কান ও সাহিলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে সাহিল বিয়ে করতে চায়, কিন্তু বড় বাধা ছিল সৌরভ। তাই মুস্কান মনে মনে ঠিক করে এবার সৌরভকে পথ থেকে সরাতেই হবে। সাহিল ছিল দারুণ কুসংস্কারপ্রবণ, আর তার মা অনেক আগেই মারা গিয়েছিলেন। তবে মায়ের স্মৃতি ছিল তার দুর্বলতা। সেই দুর্বলতা কাজে লাগিয়ে মুস্কান নিজেই ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানায় সাহিলের মায়ের নামে। সেই অ্যাকাউন্ট থেকে বারবার সাহিলকে মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল, সাহিল, তোমাকে সৌরভকে সরিয়ে দিতেই হবে, তবেই তুমি মুস্কানকে পাবে। এইভাবে বারবার মানসিকভাবে সাহিলকে প্রভাবিত করে মুস্কান। এরপর তারা দুজনেই 2023 সালের নভেম্বর মাস থেকে হত্যার ছক কষতে থাকে, কিন্তু ঠিক সময় পাওয়া যাচ্ছিল না। অবশেষে
ফেব্রুয়ারি 2025। সৌরভ যখন মেয়ের জন্মদিনের জন্য দেশে আসে তখন তারা সুযোগ বুঝে ফেলে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল মুস্কান স্বামীর সঙ্গে ভালোই আছে, কিন্তু বাস্তবে সে সাহিলের সঙ্গে মিলেই তার পরিকল্পনা চূড়ান্ত করে। মুস্কান যায় সারদা রোডের এক হার্ডওয়্যার দোকানে, সেখানে সে 2টা বড় ছুরি এবং একটি কাটার কেনে। এরপর সে এক মেডিকেল শপ থেকে ঘুমের ওষুধ কেনে। সবকিছু ঠিকঠাক সাজানোর পর 3 মার্চ 2025 তারিখে তারা কাজটি করার সিদ্ধান্ত নেয়। মেয়েকে আগেই দাদু দিদার বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে সে কিছু না দেখে। সেদিন রাতে মুস্কান স্বামীকে রান্না করে খাওয়ায়। সবকিছু পরিকল্পনামতো চলছিল। ডিনারের সময় মুস্কান নিজের হাতে খাবার বানিয়েছিল, কিন্তু সেই খাবারে ছিল এমন কিছু যা স্বাভাবিক খাবার নয়। তাতে মেলানো ছিল ঘুমের ওষুধ প্রচুর পরিমাণে। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সৌরভের শরীর ভারী হতে শুরু করে। চোখে ঝাপসা আসতে থাকে, শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে। কিছু বলার চেষ্টা করেও শব্দ বের হয় না। কিছু বুঝে ওঠার আগেই সৌরভ নিস্তেজ হয়ে পড়ে, একেবারে অচেতন। এই অবস্থায় মুস্কান ফোন করে সাহিলকে ডাকে। কয়েক মিনিটের মধ্যেই সাহিল উপস্থিত হয় সেই ঘরে, যেখানে একসময় ভালোবাসার সংসার ছিল, এখন সেটা যেন এক অন্ধকার মৃত্যুপুরী। সাহিল এসে মুস্কানকে ঠান্ডা গলায় বলে, এবার শুরু করো। মুস্কান একটুও দ্বিধা না করে নিস্তেজ পড়ে থাকা স্বামীর শরীরে গিয়ে বসে পড়ে। অচেতন সৌরভ তখন আর কিছুই অনুভব করতে পারছিল না। এই সুযোগে মুস্কান, যার সাথে সে জীবনের স্বপ্ন দেখেছিল, সেই মানুষই নিজের হাতে তুলে নেয় ধারালো অস্ত্র। তারপর 1, 2, 3 বার ঠিক তার বুকে, যেখানে হৃদয় ছিল, সেখানেই চালিয়ে দেয় সেই অস্ত্র। সৌরভ কোনো প্রতিরোধের সুযোগই পায় না। নিস্তব্ধ ঘরের মাঝে শুধু ছুরি ঢোকার শব্দ, নিঃশ্বাসের দম বন্ধ হয়ে আসা নিস্তব্ধতা, আর এক নির্মম পরিকল্পনার সফলতা। এই এক-একটি আঘাত শুধু শরীরকে নয়, মানবতার শেষ আশাটাকেও যেন ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু এখানেই থেমে থাকেনি নৃশংসতা। পরিকল্পনার দ্বিতীয় ধাপে সাহিল চায় যে মুস্কান নিজেই শেষ কাজটা করে ফেলুক। সে তাকে নির্দেশ দেয় যেন সৌরভের গলা ফেলা হয়। কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর যখন সাহিল দেখতে পায় যে মুস্কান ঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারছে না, হয়তো মানসিক চাপ, হয়তো ভয় বা অনভ্যস্ততা, তখন সে আর অপেক্ষা করে না, নিজেই এগিয়ে আসে। আর এরপর যা ঘটে তা যে কেউ কল্পনা করলেও শিউরে উঠবে। সাহিল নিজের হাতে সেই কাজটি সম্পন্ন করে, যা তাদের পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল। এরপর দুজন নিশ্চিত হয়ে যায় যে সৌরভ আর এই দুনিয়ায় নেই। এবার শুরু হয় মৃতদেহ লুকানোর পরিকল্পনা। প্রথমে তারা লাশটি একটি বড় ট্রলি ব্যাগে ভরার চেষ্টা করে, কিন্তু সেটা ঠিকমতো না মেলায় তারা নতুন উপায় খোঁজে। এই পর্যায়ে তাদের মাথায় আসে একটা নীল ড্রামের আইডিয়া। পরদিন অর্থাৎ 4 মার্চ 2025-এ দুজন মিলে কাবাড়ির দোকান থেকে একটি নীল প্লাস্টিকের ড্রাম, সিমেন্ট, বালু এবং ঘরের দাগ পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার কিনে আনে। এরপর ঘরে ফিরে তারা ঠান্ডা মাথায় শরীরকে ছোট ছোট অংশে ভাগ করে ড্রামে রেখে তাতে সিমেন্ট দিয়ে ভর্তি করে দেয়। প্রথমে তাদের প্ল্যান ছিল ড্রামের ওপরে মাটি দিয়ে গাছ লাগানোর, যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু পরে তারা ভাবে মাটি দিলে হয়তো গন্ধ বের হবে, আর তাতেই ধরা পড়ে যাবে। তাই তারা পুরো ড্রামটিকে সিমেন্টে সিল করে ফেলে। এই কাজ শেষ করে তারা মনে করে তাদের অপরাধ ধরা পড়বে না। এর আগে সৌরভের ছোট্ট মেয়েটা, যার বয়স তখন কয়েক বছর মাত্র, তার মুখ থেকে বারবার একটা কথা শোনা যাচ্ছিল। সে প্রতিবেশীদের বলছিল, বাবা তো ড্রামের ভিতরে আছে। কেউ প্রথমে গুরুত্ব দেয়নি, ভেবেছে ছোট্ট মেয়ে হয়তো কোথাও শুনেছে বা নিজের মতো করে বলছে। কিন্তু মেয়েটি বারবার একই কথা বলছিল। সে নিশ্চিতভাবেই জানত না তার এই কথার পেছনে লুকিয়ে আছে কত বড় এক অন্ধকার সত্য। পরে যখন ঘটনা প্রকাশ পেল, তখন সবাই বুঝতে পারল মেয়েটি হয়তো ওই ভয়ানক দৃশ্য দেখেছিল বা বুঝেছিল কিছু না কিছু। সৌরভের মা রেণু দেবীও এ কথা স্বীকার করেছিলেন। তার নাতনি বারবার বলেছিল, বাবা ড্রামের ভিতরে আছে। হত্যার সময় সে বাড়িতে না থাকলেও পরে কি যেন শুনে বা দেখে মেয়েটি বারবার বলতে থাকে, বাবা তো ড্রামের ভিতরে আছে। এরপর সাহিল আর মুস্কান এই ভয়ানক কাজ শেষ করার পর পরিকল্পনা করে হিমাচল বেড়াতে যাওয়ার। তাই 54,000 টাকায় একটা গাড়ি ভাড়া করে তারা। তার সঙ্গে মুস্কান সঙ্গে নিয়ে নেয় সৌরভের ফোন, যেন সেই ফোন থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও পোস্ট করে সবাইকে বুঝিয়ে দিতে পারে সৌরভ এখনও জীবিত। ফোন থেকেই সে পরিবারের সঙ্গে টেক্সট মেসেজ চালাচালি করে, যাতে কেউ সন্দেহ না করে। তারা প্রথমে সিমলা যায় এবং সেখানকার একটি হোটেলে স্বামী স্ত্রী পরিচয় থাকে।
যদিও মুস্কান নিজের আইডি দেখাতে পারেনি, তবু কিছু অজুহাত দিয়ে তারা হোটেলে রুম পায়। এরপর তারা যায় মানালি এবং 10 থেকে 16 মার্চ পর্যন্ত কসৌলে থাকে। 10 মার্চ ছিল সাহিলের জন্মদিন। সেদিন মুস্কান বড় কেক অর্ডার করে আর হোটেলে রীতিমতো জন্মদিন পালন করে। সেই সব মুহূর্তের ভিডিও তোলে, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে। পুরো সফরে তারা বেশ মজা করে, নেশা করে আর আনন্দে দিন কাটায়। মজার বিষয়, প্রতিটা জায়গায় সৌরভের ফোন ব্যবহার করে মুস্কান টাকা দেয় এবং টেক্সট মেসেজ পাঠিয়ে সবার সন্দেহ দূর করে। এরপর 17 মার্চ তারা আবার মিরাটে ফিরে আসে। মেয়েটিকে সে রেখেছিল তার বাবা মায়ের কাছেই। কিন্তু যখন মুস্কান ফিরে আসে, তখন মা বাবা জানতে চায় সৌরভ কোথায়। মুস্কান প্রথমে কোনো জবাব দিতে পারে না। পরে সে তার মাকে জানায় সৌরভ আর বেঁচে নেই, সেই নিজেই তাকে মেরে ফেলে ঘরের ভিতরে রাখা নীল ড্রামে লুকিয়ে রেখেছে। এই কথা শুনে তার মা হতবাক হয়ে যান। তিনি বিষয়টি জানান মুস্কানের বাবাকে এবং দুজনেই আর দেরি না করে পুলিশকে জানায়। এরপর পুলিশ সৌরভের ভাই ববলুকে থানায় ডেকে আনেন, যাতে অফিসিয়ালি নিখোঁজ ডায়েরি ফাইল করা যায়। তারপরেই পুলিশ তদন্তে নামে, মুস্কানকে আটক করে এবং তার দেখানো পথে বাড়ির ভেতরে রাখা সেই নীল ড্রাম থেকে প্রমাণ উদ্ধার করে। সেই প্রমাণ এবং মুস্কানের জবানবন্দি অনুযায়ী পুলিশ সাহিলকে আটক করে। ময়নাতদন্তের জন্য উদ্ধারকৃত অংশগুলো পাঠানো হয়। এরপর ক্রাইম সিনে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট, ব্যবহৃত ছুরি, কাটার, এমনকি ব্যাগের ভিতর থেকে পাওয়া একটি হাড়ের টুকরো আলাদাভাবে সংগ্রহ করা হয়। তদন্তে দেখা যায়, মুস্কান ও সাহিল একসঙ্গে ড্রাম, সিমেন্ট, ছুরি ও ঘুমের ওষুধ কিনেছিল। এরপর হোটেল স্টাফ, ক্যাব ড্রাইভার, সবাইকে সাক্ষী হিসেবে নেওয়া হয়। এরপর আদালতে পেশ করে পুলিশ 14 দিনের রিমান্ডে নিতে সক্ষম হয় এবং আরও গভীর তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, আসলে 3 মার্চের আগেই 25 ফেব্রুয়ারিতেও একবার সৌরভকে ঘুমের ওষুধ খাইয়ে একই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেদিন সৌরভ ঠিকমতো খাবার খাননি, তাই প্ল্যান ভেস্তে যায়। পরে রিমান্ড শেষে দুজনকেই জেলে পাঠানো হয়। জেলে থাকাকালীন একদিন মুস্কানের শরীর খারাপ হতে শুরু করে। মেডিকেল পরীক্ষায় জানা যায় সে গর্ভবতী। তবে সেই সন্তানের পিতৃত্ব কে দাবি করবে তা তখনও স্পষ্ট নয়। সৌরভের ভাইয়েরাও জানায়, যদি প্রমাণ হয় যে এটি সৌরভের সন্তান, তবে তারা শিশুটিকে দত্তক নিতে প্রস্তুত। এই ঘটনায় প্রায় 2 মাস ধরে তদন্ত চালানোর পর 12 মে 2025 তারিখে পুলিশ চার্জশিট জমা দেয়। এতে মোট 36 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে মুস্কানের বাবা মাও রয়েছেন, যারা নিজের মেয়ের বিপক্ষে সাক্ষ্য দিয়েছেন। বর্তমানে সাহিল ও মুস্কান উভয়েই জেলে বন্দী, নিজেদের কাজের ফলাফলের অপেক্ষায়। জেলের নিয়ম অনুযায়ী মুস্কান সেখানে সেলাই শিখছে আর সাহিল কৃষিকাজের প্রশিক্ষণ নিচ্ছে। জেল থেকে সময় সময় মুস্কান সাহিলের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। তবে যেহেতু তারা আইনি স্বামী স্ত্রী নয়, তাই তাদের দেখা করার অনুমতি নেই। যদিও তদন্ত চলাকালীন ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিকবার তাদের মুখোমুখি করা হয়েছিল। কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল যে সৌরভের মৃত্যুর পর তারা নাকি এক মন্দিরে বিয়েও করেছিল। কিন্তু পুলিশের রেকর্ডে এর কোনো নিশ্চয়তা মেলেনি। এই চাঞ্চল্যকর ঘটনাটি শুধু এক ব্যক্তির হত্যাই নয়, বরং বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর ঠান্ডা মাথার পরিকল্পনার ভয়াবহ নিদর্শন। এই ঘটনার পুরো বিষয়টা এখন আদালতের হাতে। কি সিদ্ধান্ত হবে সেটা আইন দেখে আদালতই ঠিক করবে। আপনার মতে এমন অপরাধের জন্য কেমন শাস্তি হওয়া উচিত, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন টিপে রাখুন, কারণ এমন বাস্তব কাহিনীর আরও অনেক অজানা দিক নিয়ে আমরা আবারও ফিরে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।